সবাইকে স্বাগতম আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা আর্কিটেকচার অফ সাস্টেইনেবল প্রোডাক্টিভিটি বা টেকসই উৎপাদনশীলতার কাঠামো নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করব। আমরা সবাই প্রায় কাজ শেষ করতে গিয়ে হিমশিম খাই, তাই না? কিন্তু এর পেছনের আসল মনস্তত্ত্বটা নিয়ে খুব একটা ভাবা হয় না। তো চলুন কাজ, বিশ্রাম আর সময় ব্যবস্থাপনার এই পুরো পদ্ধতিটাকে আজ একেবারে নতুনভাবে বোঝার চেষ্টা করি। আজ আমরা মূলত ৫টি বিষয় নিয়ে কথা বলবো। ১. বাধা নির্ণয়। ২. বর্তমান বনাম ভবিষ্যৎ সত্তার দ্বন্দ্ব। ৩. প্রাথমিক বাধা জয় করা। ৪. গভীর মনোযোগের পদ্ধতি এবং সবশেষে ৫. বিশ্রামের কাঠামো। চলুন সরাসরি শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব, বাধা নির্ণয়। কাজ আসলে কেন শেষ হয় না? দৈনন্দিন কাজের চাপে দিশেহারা লাগাটা কিন্তু আমাদের সবার জন্যই খুব চেনা একটা অনুভূতি। অনেক সময় জরুরি কাজগুলো কিছুতেই শেষ করা যায় না, যা থেকে প্রচণ্ড হতাশা তৈরি হয়। কিন্তু একটা বিষয় একটু ভেবে দেখার মতো, এই যে কাজ করতে না পারার অক্ষমতা, এটা কি সত্যি অলসতা, নাকি এটা ক্রনিক বার্নআউট বা দীর্ঘস্থায়ী চরম ক্লান্তি? বাইরে থেকে দেখতে দুটোকে একেবারে একরকম মনে হলেও ভেতরের আসল কারণগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। অলসতা আর বার্নআউটের পার্থক্যটা এই স্লাইডটি দেখলেই বেশ স্পষ্ট হয়ে যাবে। অলসতা হলো মূলত এক ধরনের উদাসীনতা বা অনাগ্রহ, মানে এই কাজের প্রতি কোনো বিনিয়োগই নেই। অন্যদিকে বার্নআউট আসে হতাশা আর অতিরিক্ত চাপ থেকে। এটা মূলত তখনই হয় যখন কেউ হয়তো দীর্ঘদিন ধরে অনেক বেশি দায়িত্ব পালন করেছেন আর এখন তার ভেতরের শক্তির সঞ্চয় একেবারে তলানিতে এসে থেকেছে। সোজা কথায় কাজ করার উচ্চাকাঙ্ক্ষাটা আছে, কিন্তু সেটা পূরণ করার শারীরিক ও মানসিক শক্তিটাই আর অবশিষ্ট নেই। আচ্ছা, সমস্যাটা যদি বার্নআউট না হয় তাহলে কি হতে পারে? তখন এটা হতে পারে প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার প্রবণতা। প্রাচীন গ্রিকরা এই চমৎকার মনস্তাত্ত্বিক ব্যাপারটার একটা দারুণ নাম দিয়েছিলেন, অ্যাক্রাসিয়া। এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ জেনে বুঝে এমন কিছু বেছে নেয় যা দীর্ঘমেয়াদে তার জন্যই ক্ষতিকর। মানে নিজের জন্য কোনটা ভালো সেটা খুব ভালোভাবে বোঝার পরও স্রেফ আত্মনিয়ন্ত্রণের অভাবে সঠিক কাজটা করা থেকে পিছিয়ে আসা। এবার আসি দ্বিতীয় পর্বে, বর্তমান বনাম ভবিষ্যৎ সত্তা, সময়ের অসঙ্গতির এক অদ্ভুত যুদ্ধ। আচরণগত অর্থনীতিতে খুব দারুণ একটা ধারণা আছে। আমাদের মস্তিষ্ক ভবিষ্যতের চেয়ে বর্তমানের তাৎক্ষণিক পুরস্কারকে কিভাবে দেখে সেটা নিয়ে। এটাকে আমাদের ভেতরে দুটো সত্তার দ্বন্দ্ব বলা যেতে পারে। একদিকে আছে ভবিষ্যৎ সত্তা, যে কিনা দারুণ সব লক্ষ্য নির্ধারণ করে, যেমন সুস্বাস্থ্য বা অবসরের জন্য সঞ্চয়। আর অন্যদিকে আছে বর্তমান সত্তা, যার চাই শুধু তাৎক্ষণিক তৃপ্তি, যেমন এই মুহূর্তেই একটু শুয়ে থাকা বা আরাম করা। মুশকিলটা হলো, লক্ষ্য ঠিক করে ভবিষ্যৎ সত্তা, কিন্তু আসল কাজটা তো করতে হয় সেই তাৎক্ষণিক তৃপ্তি খোঁজা বর্তমান সত্তাকেই। আর এখানেই আসে দীর্ঘসূত্রতা কর্মরেখা বা দ্য প্রোক্রাস্টিনেশন অ্যাকশন লাইনের ব্যাপারটা। আমরা অনেকেই একটা জিনিস খেয়াল করি না, কাজ ফেলে রাখার যে মানসিক যন্ত্রণা, সেটা আসলে কাজটা করার পরিশ্রমের চেয়েও অনেক বেশি কষ্টকর। একবার যদি কাজের ওই সীমানাটা পেরিয়ে যাওয়া যায়, মানে কাজটা শুরু করে দেওয়া যায়, তাহলে কিন্তু কাজ ফেলে রাখার সেই উদ্বেগটা আপনা আপনি উধাও হয়ে যায়। তার মানে মূল সমস্যাটা কাজে নয়, সমস্যা হলো কাজ শুরু করার ওই প্রাথমিক ঘর্ষণ বা জড়তাটুকুতে। আমাদের তৃতীয় পর্ব, প্রাথমিক বাধা জয়, কিভাবে ভবিষ্যতের সুফল বর্তমানে নিয়ে আসা যায়। তো কাজ শুরুর এই প্রাথমিক বাধাটা কাটানো যাবে কিভাবে? গবেষক ক্যাটি মিল্কম্যানের খুব চমৎকার একটা কৌশল আছে, যার নাম টেম্পটেশন বান্ডলিং বা প্রলোভন যুক্ত করা। বিষয়টা হলো ভবিষ্যতের পুরস্কারকে বর্তমানের সিদ্ধান্তে নিয়ে আসা। যেমন ধরা যাক, কাপড় ইস্ত্রি করার মতো একঘেয়ে কাজ করার সময় কেবল প্রিয় টিভি শোটা দেখা, কিংবা ঘর গোছানোর সময় প্রিয় কোনো অডিও বুক শোনা। এতে করে ভবিষ্যতের একটা ভালো ফল বর্তমান মুহূর্তের সাথে জুড়ে যায়, যা আমাদের মস্তিষ্ককে তাৎক্ষণিক তৃপ্তি দেয় আর কাজটা শুরু করতে উৎসাহ যোগায়। এরপরই আসে বিখ্যাত 2 মিনিট নিয়ম। যে কোনো বড় বা কঠিন কাজকে এমনভাবে ছোট করে ফেলতে হবে যেন সেটা শুরু করতে 2 মিনিটের বেশি সময় না লাগে। যেমন আলমারির সব কাপড় গোছানোর বদলে শুধু এক জোড়া মোজা ভাঁজ করা দিয়ে শুরু করা। এই ছোট্ট একটা পদক্ষেপই কাজের প্রতি প্রাথমিক বাধাটা একেবারে দূর করে দেয়। আর একবার শুরু করে দিলে যে গতি বা মোমেন্টাম তৈরি হয়, সেটাই কাজটাকে সামনের দিকে এগিয়ে নেয়। সত্যি বলতে, এই ছোট্ট কাজটুকু করা মানে নিজের সুশৃঙ্খল পরিচয়ের পক্ষে একটা ভোট দেওয়া।
এই প্রসঙ্গে জাপানি ওয়াবি সাবি দর্শনের একটা দারুণ প্রয়োগ দেখা যায়। দর্শনটি হল অগোছালোভাবে শেষ করা মোটেও না করার চেয়ে অনেক ভালো, মানে অসম্পূর্ণতাকে মেনে নেওয়া। আমরা অনেক সময় সবকিছু একেবারে নিখুঁতভাবে করতে গিয়ে পুরোপুরি আটকে যাই। এই ধারণাটা মনে করিয়ে দেয় যে কোনো কাজ একেবারেই না করার চেয়ে ভুল ত্রুটি নিয়ে হলেও কাজটা শুরু করা বা শেষ করা হাজার গুণে ভালো। কাজের জড়তা কাটাতে এটা ম্যাজিকের মতো কাজ করে। এবার আমরা দেখব চতুর্থ পর্ব, গভীর মনোযোগের পদ্ধতি, কাজ কিভাবে গুছিয়ে নেওয়া যায়। শুধু কাজ শুরু করলেই তো হবে না, বড় প্রজেক্টগুলোতে টানা মনোযোগ ধরে রাখার জন্য কিছু পরীক্ষিত পদ্ধতিও দরকার। আইভিলি মেথড ঠিক এমনই একটা সহজ অথচ ভীষণ শক্তিশালী পদ্ধতি। নিয়মটা হল আগের রাতেই আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টি কাজ লিখে ফেলা এবং সেগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজানো। এরপর পরের দিন 1 নম্বর কাজটা শেষ না হওয়া পর্যন্ত ওটাতে পুরো মনোযোগ দেয়া। ওয়ারেন বাফেটের বিখ্যাত 25-5 নিয়মের যুক্তিটাও কিন্তু একই। যে কোনো নির্দিষ্ট কাজে ফোকাস না করার মানেই হল আশেপাশের সব কিছু দিয়ে নিজেকে বিভ্রান্ত করার পথ খোলা রাখা। এরপর আসা যাক ফ্রান্সিসকো সিরিলোর উদ্ভাবিত পোমোডোরো টেকনিকে। এই পদ্ধতিতে কাজের সময়কে 25 মিনিটের ছোট ছোট ব্লকে ভাগ করা হয়। এই 25 মিনিট হল সম্পূর্ণ অবিভাজ্য একটা সময়, মানে এই সময়ে অন্য কোনো কাজ করা বা মনোযোগ সরানো একেবারেই নিষেধ। মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করা যে একটা ক্ষতিকর মিথ আমাদের মধ্যে আছে, এটা সেটাকে পুরোপুরি বাতিল করে দেয়। আর টানা কাজের পর ছোট ছোট বিরতি নিলে মানসিক সতেজতাও খুব চমৎকারভাবে বজায় থাকে। এই পদ্ধতির সবচেয়ে আকর্ষণীয় দিকটা হল এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা। স্মার্টফোনের অ্যাপ ব্যবহার না করে একটা অ্যানালগ বা দম দেওয়া মেকানিক্যাল টাইমার ব্যবহার করলে মনোযোগ কিন্তু দারুণভাবে বেড়ে যায়। কারণ নিজের হাতে টাইমার ঘোরানোর এই শারীরিক কাজটা কাজ শুরু করার জন্য একটা আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে কাজ করে। এটা আমাদের ডিজিটাল ডিভাইসের বিভ্রান্তি থেকে দূরে রেখে মানসিক দৃঢ়তা অনেক গুণ বাড়িয়ে দেয়। এই কৌশলগুলোর সাথে জাপানি দর্শনের সমন্বয় করলে ফলাফল হয় আরও অসাধারণ। যেমন ইকিগাই আমাদের প্রশ্ন করতে শেখায়, এই কাজটা আমার ভবিষ্যৎ সত্তার জন্য কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটাই কাজের পেছনের বৃহত্তর উদ্দেশ্যটা পরিষ্কার করে দেয়। একইভাবে সচেতন বাজেটিং পদ্ধতি কাইকেইবো শেখায় কিভাবে সময় আর সম্পদ বাঁচানোর জন্য দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস্ট ডু কাজটা চিহ্নিত করতে হয়। দৈনন্দিন কাজগুলো যখন জীবনের বড় লক্ষ্যের সাথে যুক্ত হয়, তখন ফোকাস ধরে রাখার জন্য প্রয়োজনীয় মানসিক জ্বালানিটা ভেতর থেকেই তৈরি হয়। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, পর্ব 5, বিশ্রামের কাঠামো, সীমানা ও আত্মসুরক্ষা। টেকসই উৎপাদনশীলতার জন্য টেকসই বিশ্রাম কিন্তু একেবারেই অপরিহার্য। শক্তি পুনরুদ্ধারের এই ধাপটা কোনোভাবেই এড়ানো যাবে না। পাওয়ার ডাউন রিচুয়াল বা দিনের কাজ শেষ করার আনুষ্ঠানিকতা ঠিক এমনই একটা চমৎকার পদ্ধতি। কাজ শেষে একবার চারদিক চোখ বুলিয়ে নেওয়া, আগামীকালের আইভিলি তালিকার কাজগুলো ঠিক করা এবং শাটডাউন কমপ্লিট বা কাজ শেষ এমন একটা নির্দিষ্ট শারীরিক বা মৌখিক সংকেত দেওয়া। এটা পেশাগত আর ব্যক্তিগত জীবনের মাঝে একটা সুস্পষ্ট সীমানা টেনে দেয়, যা মানসিক উদ্বেগ কমায় এবং কোনো অপরাধবোধ ছাড়াই মস্তিষ্ককে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেয়। এখানে একটা গভীর মানসিক পরিবর্তনের কথা বলা হয়েছে। নিজের মূল্য বা সেলফ ওয়ার্থকে উৎপাদনশীলতার মাপকাঠি থেকে সম্পূর্ণ আলাদা করতে হবে। বিশ্রাম কোনো পুরস্কার নয় যে খেটে সেটা অর্জন করতে হবে, বরং এটা একটা মৌলিক মানসিক প্রয়োজন। আমাদের নিজেদের মূল্য কোনোভাবেই আমরা কতগুলো কাজ শেষ করলাম তা দিয়ে নির্ধারিত হতে পারে না। মানসিক আর শারীরিক ক্লান্তি থেকে মুক্তি পেতে এই চিন্তাধারাটা ভীষণ জরুরি। মনে আছে সেই 2 মিনিটের নিয়মের কথা? সেটা কিন্তু বিশ্রামের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে। জোর করে 8 ঘন্টা ঘুমানোর বদলে শুধু 2 মিনিটের জন্য সব স্ক্রিন বন্ধ করে দেওয়া, কিংবা 20 মিনিট ধ্যানের বদলে স্রেফ 3 বার গভীর শ্বাস নেওয়া, অথবা ছোট্ট একটা মাইক্রোনেচার রিসেটের জন্য একটু বাইরের খোলা হাওয়া থেকে ঘুরে আসা, যাকে জাপানিরা বলে শিনোরিন ইয়োকু। এই ছোট ছোট বিশ্রামগুলো মূলত আমাদের মানবিক সীমাবদ্ধতাকে সম্মান জানাতে আর নিজের যত্ন নেওয়ার পক্ষে একটা জোরালো ভোট হিসাবে কাজ করে। সবশেষে একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটি শেষ করা যাক। বর্তমানে নির্ধারিত সীমানাগুলো কি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সম্মান জানাচ্ছে, নাকি সেগুলো কেবলই ক্লান্তির কুয়াশাকে আরও ঘন করে তুলছে? আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ
হল আমাদের নিজেদের শক্তি। নিজেদের সীমাবদ্ধতাগুলো বুঝে এই বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো প্রয়োগ করে সেই শক্তিকে আরও অর্থপূর্ণভাবে কাজে লাগানোর সময় কিন্তু এখনই।